তাই সে মৌয়ের কাঁধের কাছে মুখটা নিয়ে গেল। আয়নের গরম নিঃশ্বাস মৌয়ের কাঁধে পড়ায় সে কেঁপে উঠল। আয়ন আলতো করে সেফটি পিনটা খুলে দিল। মৌ তো এখনো চোখ বন্ধ করে আছে। হঠাৎ দরজায় নক পড়লো। দরজায় অহনা নক করেছে। কি ব্যাপার মো? দরজা আটকানো কেন? খোল দরজা। আয়ন হন্তদন্ত করে গিয়ে রুমে দরজা খুলে বের হয়ে গেল। অহনা তো এটা দেখে থ বনে গেল। সে আস্তে করে রুমে গিয়ে দেখলো মৌ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। ও, তো এখানে রোমান্স চলছিল। ধ্যাত, আমি কাবাবে হাড্ডি হয়ে গেলাম। এই, তুই চুপ করবি? যা তো এখান থেকে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি রে। মৌ গিয়ে বারান্দায় দাঁড়ালো। তার মনে এখন হাজারো প্রশ্ন। আচ্ছা, আয়ান কি আমাকে পছন্দ করে বা ভালোবাসে? না, এসব আমি কি ভাবছি? সে আমাকে কেন ভালোবাসতে যাবে? সে তো মনাকে ভালোবাসে। আমিও না উল্টাপাল্টা চিন্তা করি শুধু। তোর পরের দিন মৌ আর অহনা কলেজ থেকে আসার পথে দেখলো মনা আর একটা ছেলে হাত ধরে কোথায় যেন যাচ্ছে। মৌ এর আগে মনাকে আয়নের সাথে দেখেছিল বলে মনাকে সে চিনে। মৌ তো এ দেখে পুরাই অবাক, কারণ মোনা যেভাবে ছেলেটার হাত ধরে রেখেছে তাতে মনে হচ্ছে তারা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এই অহনা, আমি যা দেখছি তা কি তুইও দেখছিস? হ্যাঁ রে, বিশ্বাস হচ্ছে না এই মেয়ে এমন। এর জন্য ভাইয়া তোর সাথে খারাপ ব্যবহার করে। আমারও বিশ্বাস হচ্ছে না। আয়ানকে বলে হয়তো সে বিশ্বাস করবে না। তাই তো তুই তাড়াতাড়ি ছবি তুলে রাখ। অহনার কথা শুনে মৌ তো তাড়াতাড়ি ছবি তুলতে চাইল আয়নকে দেখাবে বলে, কিন্তু সে ব্যাগের থেকে ফোন বের করতে করতেই মনা আর ওই ছেলেটা চোখের আড়াল হয়ে গেল। হ্যাঁ, চলে গেল তো তাড়াতাড়ি। এখন কি হবে? কি আর হবে, ভাইয়াকে মুখে বলা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ কোনো প্রুফই তো নেই আমাদের কাছে। বাসে এসে মৌ আর অহনা তো অস্থির হয়ে আছে, কখন আয়ন আসবে আর কখন তাকে সব বলবে তারা। কিন্তু রাতে আয়ন বাসায় আসলেও তাদের দুজনের মনে ছিল না। বাসার কিছু কাজে তারা অনেক বিজি হয়ে গিয়েছিল। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমাতে চলে গেল। আয়ন আজকে একটু টায়ার্ড ছিল বলে আগে আগে ঘুমিয়ে পড়ে। এদিকে মৌ ভেবেছিল যে সে ঘুমাতে যাওয়ার আগে আয়নকে আজকের ঘটনাটা বলবে, কিন্তু রুমে আসার পরে তাকে বেশ হতাশ হতে হলো, কারণ আয়ন তো ঘুমিয়ে পড়েছে, তাই সেও ঘুমিয়ে পড়ল। সকালে আয়নের ঘুম থেকে ওঠার আগেই ময়ের ঘুম ভেঙে যায়। সে উঠে ফ্রেশ হয়ে নিচে যায় নাস্তা বানাতে, আর আয়ান ঘুম থেকে উঠে শাওয়ার নেয়। তারপর রেডি হয়ে নাস্তা সেরে রুমে আসে কিছু কাগজপত্র নেওয়ার জন্য। রুমে এসে কাগজপত্র গুছাতে গুছাতে সে মোনাকে ফোন দিল। হ্যালো মনা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? সেটা দেখা হলেই বলবো। তুমি রংধনু রেস্টুরেন্টে এসো। আচ্ছা। এসব কিছু আবার মৌ শুনে ফেলে। তার একদিকে যেমন রাগ হচ্ছে, অন্যদিকে খুব খারাপ লাগছে। সে নিজেকে যতই বোঝাক আয়ন তাকে পছন্দ করে না বা ভালোবাসে না, কিন্তু মন তার কিছুটা মেনে নিয়েছে যে আয়নের মনে হয়তো কোনো ফিলিংস আছে। কিন্তু এখন মোনা আর আয়নের দেখা করার কথা শুনে সে আশাটুকু শেষ। মৌ আয়নকে কিছু বলতে যাবে, কিন্তু কিছু কাজের জন্য আয়নের আম্মু তাকে নিচে ডাকে, তাই সে কিছু না বলেই নিচে চলে যায়। আর আয়ান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 12টার দিকে মৌ আয়নকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু আয়ন ফোন ধরছে না। তার এখন প্রচণ্ড রাগ লাগছে। রাগে রীতিমতো তার হাত পা কাঁপছে। সে আর কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। তার উদ্দেশ্য রেস্টুরেন্টে গিয়ে আয়ন আর মনাকে আচ্ছা মতো ঝাড়া। অহনা আর দাদি নিচে ড্রয়িং রুমে বসে গল্প করছিল। তারা দুজনে দেখলো মৌ রেডি হয়ে নিচে নামছে। কি ব্যাপার মৌ, এই সময় কোথায় যাচ্ছিস? তোমার নাতির ব্যান্ড বাজাতে যাচ্ছি। খুব ভালো মানুষ তো সে। অহনা, তুই যাবি? হ্যাঁ হ্যাঁ, যাবো। তাহলে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়। এরপর অহনা তার রুমে গেল রেডি হতে। কি হয়েছে বলতো মৌ? দাদি, এখন কিছু জিজ্ঞাসা করো না, আমি পরে এসে বলবো। ঠিক আছে, তোর যা ভালো মনে হয়। অহনা রেডি হয়ে আসার পর মৌ আর অহনা বেরিয়ে পড়ে। রিক্সা নিয়ে সোজা রেস্টুরেন্টে গিয়ে নামে। মৌ যে ভাড়াটুকু দিবে সেটা ধৈর্য পর্যন্ত নেই তার। এদিকে অহনা ভাড়া দিয়ে দিল আর সে রেস্টুরেন্টের ভিতর ঢুকলো। তার চোখ এখন আয়ন আর মোনাকে খুঁজছে। কোনার এক টেবিলে তার চোখ আটকে গেল। তার যেন বিশ্বাসই হতে চাচ্ছে না, যদিও সে জানে মোনা আর আয়ান এর রিলেশনের কথা, কিন্তু তারপরও এটা দেখার পর তার খুব কষ্ট হচ্ছে। আসলে মনা আয়নের হাতের উপর হাত রেখে কথা বলছে, কিন্তু আয়ন কিছুই বলছে না। অহনারও এসব দেখে খুব রাগ লাগছে। মৌ আর কিছু না ভেবে
ওই টেবিলের উদ্দেশ্যে পা বাড়ালো। মৌ গিয়ে সেই টেবিলের সামনে দাঁড়ালো। আয়ন আর মনা কেউই যেন তাকে এখানে একদমই আশা করেনি। মৌ, তুই এখানে কি করিস? আর অহনা, তুইও? আমাদের এখানে আশা করনি, তাই তো? না, এমন কিছুই না। এটা কে বেবি? মৌ রাগি চোখে মনার দিকে তাকিয়ে বলল, ওই ওই কিসের বেবি? হ্যাঁ, এ কি করে নেওয়া বাচ্চা নাকি? হ্যাঁ, আরেকবার এসব বেবি টিবি বলে মাথার যে সব চুল বের করে আছিস তা একটাও আস্ত রাখবো না। এই মেয়ে, কে তুমি? হ্যাঁ, আমাকে আমার বিএফের সামনে এভাবে ধমকাচ্ছ? তোমার সাহস তো কম না। আয়ান, তুমি কিছু বলছো না কেন? হে ইউ, সো কল চিফ, আমি এই খাটাসের ওয়াইফ, বুঝছিস? হোয়াট? আয়ান, তুমি বিয়ে করেছো কবে? আমাকে বললা না তুমি? আমাকে এত বড় ধোকা দিলে? ওই তুই আমার দিকে তাকা, এসব ন্যাকা কান্না আর ঢং করলে তোকে আমি সামনের ওই পুকুরটায় নিয়ে গিয়ে ফেলবো। তুমি আমাকে তুই করে বলছো? আমি যে তোমার থেকে বড় সেটা তোমার চোখে পড়ে না? ওহ বড়, তো মিস সিনিয়র সিটিজেন, আপনার একসাথে কয়টা চক্কর চালানো লাগে? আয়নার অহনা সব কিছু নীরব দর্শকের মতো চেয়ে চেয়ে দেখছে। কী বা বলবে তারা? মৌয়ের এমন রূপ আয়ন তো নাই, অহনাও দেখেনি। মৌ যে এভাবে ঝগড়া করবে তা তাদের জানার বাহিরে ছিল। মনা তো মৌয়ের প্রশ্ন শুনে বেশ ভয় পেয়ে যায়। সে আমতা আমতা করে বলে, মানে কি কি- কি বলছো তুমি? ও লে 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 লে, মাসুম বাচ্চারি, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমি বলছি যে একসাথে তোর কয়টা বয়ফ্রেন্ড লাগে? হ্যাঁ, কি কি বলছো? আমার শুধু একটা বয়ফ্রেন্ডে আছে, আর সেটা হলো আয়ার। ও তাই নাকি? তাহলে কালকে মনে হয় একটা ছেলে ভূতের সাথে হাত ধরে হাঁটছিলি। সেই ছেলে আমার ফ্রেন্ড। ও ফ্রেন্ড, কিন্তু এমন ভাবে হাত ধরা ছিল আমার তো ফ্রেন্ড মনে হলো না। সত্যি বলবি নাকি দেব এক চড়? এতক্ষণ রেস্টুরেন্টের সবাই চুপচাপ ছিল, কিন্তু মৌয়ের শেষ কথাটা একটু জোরে হওয়ায় কেউ কেউ একটু বিরক্তও হলো। এদিকে মোনা যেন মৌয়ের কথায় কিছুটা ভয় পেয়ে গেল। সে আমতা আমতা করে বলল, আসলে এটা আমার বিএফএ ছিল। বলেই মাথা নিচু করে রাখলো। আয়ন তো মনার কথা শুনে অবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না মনা এমন কিছু করবে। কি বলছো এসব মনা? তুমি আমাকে এতদিন ধরে ঠকাচ্ছিলে? আসলে লাস্ট 1 মাস তুমি আমাকে তেমন সময় দিতে না। আমি ফেড আপ হয়ে গিয়েছিলাম এসব থেকে। আর এর মধ্যে শাকিল আমাকে প্রপোজ করে, তাই আমি অ্যাকসেপ্ট করেও নেই। লাস্ট 1 মাস ধরে এসব চলছিল, আর আমি আজকে জানলাম। আমার এই 1 মাস অফিসে অনেক কাজ ছিল বিধায় তোমাকে সময় দিতে পারিনি। তাই বলে তুমি একসাথে দুদিকেই রিলেশন চালাতে? বাহ বাহ। আয়নের এই কথাই মনা মাথা নিচু করে থাকে। ওরা তোর ভাইয়ের নামে আমি পরকীয়ার মামলা ঠুকি দেবো, দেখিস। এমন কোনো মামলা করা যায় জানতাম না তো। না করে গেলে আমি নতুন করে তৈরি করতে বলবো। অসহ্যকর সব, তুই চল এখান থেকে। এ বলেই মৌ অহনার হাত ধরে টেনে রেস্টুরেন্টের বাইরে এসে দাঁড়ায়। সে ওয়েট করছে আয়নের জন্য। এদিকে আয়ান মনাকে কিছু একটা বলে বাইরে এসে দেখে মৌ আর অহনা দাঁড়িয়ে আছে। সে গাড়ি পার্কিং এরিয়া থেকে এনে অহনা আর মৌকে গাড়িতে বসতে ইশারা করলো। মৌ রেগে গিয়ে পিছনের সিটে বসলো। অহনাও মৌয়ের সাথে বসলো। বাড়িতে এসে মৌ কাউকে কিছু না বলে সোজা তার রুমে চলে গেল, আর অহনা নিজের রুমে। কিছুক্ষণ পর আয়ন এসে তার রুমে গেল। দাদি আর আয়নের আম্মু তো শুধু চেয়ে চেয়ে দেখছে। তারা বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি। কাউকে যে জিজ্ঞাসা করবে তারও উপায় নেই। সবাই যে যার রুমে দরজা লাগিয়ে দিয়েছে। আয়ন রুমে ঢুকে দরজাটা কেবলই বন্ধ করলো, অমনি মৌ বসা থেকে উঠে এসে আয়নের কাছে এসে দাঁড়ালো। সে কিছু বুঝে ওঠার আগেই মৌ তার কলার চেপে ধরে বলল, ওই তোর ক্যারেক্টার এত ঢিলা কেন? ঘরে বউ থাকতে আবার জিএফ এর সাথে দেখা করতে যাস কেন? হ্যাঁ, আরে আমি মনার সাথে দেখা করতে গিয়েছিলাম একটা কাজে। ওই লিচ্চা বেটা, এত কিসের কাজ? হ্যাঁ, যে আমারই ফোনটুকু ধরার সময় পাসনি? আমার ফোন সাইলেন্টে ছিল, আর তুই এভাবে তুই টুকারি করে কথা বলছিস কেন? আমার ইচ্ছা, আমার হাজবেন্ড, আমি যা খুশি তাই করবো। যেভাবে কথা বলতে ইচ্ছে করবে সেভাবে করব। আর এরপর থেকে যদি তুই ওই মনের সাথে দেখা করিস তো আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। এ বলে মৌ আয়নকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অহনার রুমে এসে নক করলো। অহনা দরজা খুলে দিতেই সে ভিতরে ঢুকে দরজা আটকিয়ে দিল। আয়ার নক করলি তুই খবরদার দরজা খুলবি না। আচ্ছা ঠিক আছে। অহনা আর কথা বাড়ালো না।
কারণ সে জানে এখন মৌ কোনো কথাই শুনবে না। রাতের খাবারের সময় মৌ নিচে গেল না। অহনা খাবার রুমে এনে দিয়ে গেল। সবাই মৌয়ের এত বেশি রাগের কারণ জানতে চাইলে তারপর অহনা আজকে সব ঘটনা বলল। আয়নের আব্বু আম্মু আর দাদি তো আয়নের উপর খুব রেগে আছে। আয়নের আম্মু তো তাকে বেশ কথা শুনিয়েছে। এভাবে একদিন চলে গেল। পুরো একটা দিন মৌ আয়নের সামনে যায়নি। আয়ন অবশ্য অনেকবার ট্রাই করেছিল মৌয়ের সাথে কথা বলার জন্য, কিন্তু মৌ নাছোড়বান্দা, সে কথা বলবে না মানে বলবেই না। রাতের বেলা সবাই যে যার রুমে খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে। মৌ অহনার রুমে শুয়ে আছে। এভাবে তার আর ভালো লাগছে না। বেশিরভাগ সময়ই রুমে থাকতে হয়, কারণ আয়নের আজকাল অফিসে কাজ কম থাকায় বাসায় থাকে সে। মৌ ভাবলো তার রুমের থেকে একটা বই এনে পড়বে, কিন্তু সমস্যা হলো আয়ন তো এখন রুমে, সে যাবে কিভাবে রুমে? এদিকে মনটা পড়ে রয়েছে বইয়ের উপর। অহনাও ঘুমিয়ে রয়েছে। ও জেগে থাকলে মৌকে এত ভাবতে হতো না। অহনাকেই পাঠিয়ে দিত রুমে বই আনার জন্য, কিন্তু এখন কি করবে সে? কিছুক্ষণ ভাবার পর সে রুমের দিকে বাড়ালো। আয়ন রুমে থাকলে বই আনবে না, আর না থাকলে তো ভালোই, কাজ হয়ে গেল। মৌ অহনার রুম থেকে বের হয়ে দেখলো আয়ন ড্রয়িং রুমে বসে ফোন টিপছে। যাক, ভালোই হলো নিচে বসে আছে জনাব, আমি তাড়াতাড়ি গিয়ে বইটা নিয়ে আসি। মৌ তাড়াতাড়ি রুমে ঢুকে বই নিয়ে বের হতে যাবে, তার আগেই আয়ন রুমে এসে দরজা আটকে দিল। এদিকে ময়ের যেন কলিজা শুকিয়ে এলো। যার সাথে কথা বলবে না ভেবে রুম থেকে বেরই হয়নি, সে নিজেই তার সামনে হাজির। যাক বাবা, পাখি নিজের কাছে বন্দি হলো, আমার কিছুই করা লাগলো না। এ বলেই আয়ন একটা বাঁকা হাসি দিয়ে ময়ের দিকে ধীরে ধীরে এগুতে থাকে। ময়ের তো তা দেখে রীতিমতো হাত পা কাঁপে ভয়ে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দেখো, আমি এখানে শুধু বই নিতে এসেছি, আমি এখনই চলে যাব। তা তো যেতে দেওয়া যাবে না। পুরো একটা দিন তুই আমার সামনে আছিস নি। আমি তোকে কালকের আসল ঘটনা বলতে চাচ্ছিলাম, কিন্তু তুই তো শুনলি না। আমি তোমার কোনো কথা শুনতে পারবো না। এ বলেই মৌ দরজার দিকে পা বাড়ালো, কিন্তু তার আগেই আয়ন মৌকে টেনে নিজের একদম কাছে নিয়ে আসলো। ময়ের তো অবস্থা খারাপ। কি ব্যাপার, তুই এত ভয় পাচ্ছিস কেন? অন্য সময় তো নিজেই আমার কাছে আসিস, তখন তো কিছুই হয় না। মৌ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি স্বেচ্ছায় আসলে কিছু মনে হয় না, আমাকে প্লিজ যেতে দাও, আমার কিছু ভালো লাগছে না। ব্যাপার না, এখন ভালো লাগবে। মানে? আয়ন হঠাৎ করে ময়ের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। মৌ তো রীতিমতো শকড আয়নের এমন কাজে। তার চোখ দুটো বড় হয়ে গিয়েছে। সে ভাবেওনি আয়ন এমন কিছু করবে। 5 মিনিট পর আয়ন মৌকে ছেড়ে দিল। দুজনেই ঘন ঘন শ্বাস নিচ্ছে। ময়ের তো দম পুরো বন্ধ হয়ে যাচ্ছিল। সে ভালোভাবে শ্বাসই নিতে পারছিল না। মৌ তো রেখে আয়নকে বলল, ছি, এসব কি করলা তুমি? ওমা, এতে ছিয়ের কি আছে? আমি তোর স্বামী, সো এটা স্বাভাবিকই। আর কি করলাম এটা আরেকবার করে দেখাবো? ময়ের কথা শুনে তার হাত দিয়ে ঠোঁট ঢেকে রাখলো। আয়না তো এ দেখে খুব হাসি পাচ্ছে। সে মুচকি হেসে বলল, আরে টেনশন নিস না, এখন আপাতত এমন কিছু করব না, সময় হলে সব আদায় করে নিব। এখন একটু বস, কিছু কথা আছে। না, আমি কিছু শুনবো না, আমার শোনার ইচ্ছে নেই। বসে কথা শুনবি নাকি আরেক ডোজ দিব? ময়ের এখন খুব লজ্জা লাগছে আয়নের সামনে থাকতে, তাই সে যেতে চাচ্ছিল, কিন্তু এখন আর কোনো পথ খোলা নেই তার সামনে। তাই সে বাধ্য মেয়ের মতো আয়নের কথা শুনে তার পাশে বসলো। আয়ন মৌকে বলল, শোনো, আমি যে কথাগুলো বলবো তা ভালোভাবে শুনবি, আর কথার মাঝে কথা বলবি না, ওকে? ওকে। দ্যাটস লাইক এ গুড গার্ল। এবার শোনো, আমি আসলে সেদিন মনার সাথে ব্রেকআপ করার জন্য গিয়েছিলাম। এ কথা শুনে মৌ বেশ অবাক হয়ে যায়। আয়ান মৌয়ের ভাব উপেক্ষা করে বলল, আমার নিজের কাছে কেন যেন নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। নিজেই নিজেকে প্রশ্ন করতাম আমি কি করে পারি বিয়ের পরও বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্ক চালিয়ে রাখতে। এসব গুনাহ, আর কোনো মেয়েই চাইবে না তার স্বামী তাকে রেখে পরনারীর কথা চিন্তা করুক। যদিও আমাদের কারোর ইচ্ছায় বিয়েটা হয়নি, কিন্তু বিয়ে যেহেতু হয়েছে মেনে তো নিতেই হবে। আমি ইচ্ছে করে আগের চেয়েও বেশি মনার সাথে কথাবার্তা বন্ধ করে দেই। ও যখন ফোন দিত, কথা বলতো, কেমন যেন একটা গিল্টি ফিল হতো আমার। আমি হয়তো ওকে ভালোবেসে ছিলাম না, তাই এত সহজে আমি এই ডিসিশন নিতে পারি। আমার মনে হয় আমি ওর মোহে ছিলাম এতদিন, যে আমার লাইফে তোর আসার পর বুঝতে পারি। আমি ধীরে ধীরে ওর কাছ থেকে নিজেকে সরিয়ে নিই।
আমি ভেবেছিলাম কিছু সময় দিব আমাদের সম্পর্ককে, কিন্তু আমি মনের অজান্তেই তোকে পছন্দ করতে শুরু করি। বলা যায় তোকে এই অল্প সময় ভালোবেসে ফেলি। জানি না তোর মনে আমার জন্য কি আছে। এই বলে আয়ন কিছুক্ষণ চুপ থাকে আর মৌ আয়নের দিকে একভাবে তাকিয়ে থাকে। আয়ন বলে ওঠে, কিন্তু আমার মনে হয় কি জানিস, তুই আমাকে ভালোবাসিস। আয়নের এই কথা শুনে মৌ থতমত খেয়ে যায়। সে আমতা আমতা করে বলে, ক- 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 কে বলেছি তোমাকে এমন কিছু না, বুঝলে? তাই নাকি? কিন্তু আমার তো মনে হয় অনেক কিছুই, কারণ তুই যে নজরে আমার দিকে তাকিয়ে থাকিস তাতে আমার এমনই মনে হয় যে আমাকে তুই ভালোবাসিস। মাথা খারাপ বলে এমনই মনে হয়। ও আচ্ছা, তাহলে ওই 2 দিন আমার এত কাছে এসেছিলি কেন? ও তো তোমাকে ভয় দেখানোর জন্য, যাতে তুমি ওই মরার পিছু ছেড়ে লাইনে আসো। মৌয়ের কথা শুনে আয়ন জোরে হেসে দিল। বাব্বা, তোর তো দেখি ভালোই সাহস। অবশ্য আমি কিন্তু লাইনে এসে গিয়েছি। প্রতি উত্তরে মৌ কিছু বলল না। সে মাথা নিচু করে আছে। আয়ন মৌয়ের থুতনি ধরে মাথা উঁচু করে বলে, আচ্ছা বল না, তুই সত্যি আমাকে ভালোবাসিস না? মৌ কিছুক্ষণ চুপ থেকে বলে, জানি না, আমি সময় হলেই জানতে পারবা আমি তোমাকে ভালোবাসি নাকি। সেই সময় আসবে কখন শুনি? সেটাও জানি না আমি। এই বলে মৌ খিলখিল করে হেসে দিল। আর আয়ান এক দৃষ্টিতে তার প্রেয়সীর দিকে তাকিয়ে আছে। তার খুব ইচ্ছে করছে সারাটা রাত এভাবে মৌকে দেখে কাটিয়ে দিতে। মৌ তার হাসি বন্ধ করে বলল, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। আয়ন কোনো জবাব দিল না। সে মৌয়ের দিকে এখনো তাকিয়ে আছে। মৌ কোনো জবাব না পেয়ে আয়নকে হালকা ধাক্কা দিল। এতে আয়নের হুঁশ ফিরে। কিছু বলছিলি তুই, শুনিনি। আয়নের এ কথাই মৌ বেশ লজ্জা পেয়ে যায়। সে মনে মনে বলছে, মশাই তো দেখছি ভালোই লাইনে এসেছে। হ্যাঁ, বলছিলাম যে আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বল। আচ্ছা, আমি সেদিন দেখলাম যে রেস্টুরেন্টে তুমি মনের হাত ধরে রেখেছিলে, কেন? তুই মনে হয় ভালোভাবে খেয়াল করিসনি। আমি মনার হাত ধরেছিলাম না, বরং মনা আমার হাত ধরেছিল। আমি মনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু বারবার মনা আমার হাত ধরেছিল। আমি যতবারই ওর হাতটা সরাই ও ততবারই হাত দিচ্ছিল। ও, এই কাহিনী ছিল। হুম। হঠাৎ আয়নের চোখ ঘড়ির দিকে যায়। সে বলে, দেখ কত রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়ি। আচ্ছা, আমি তাহলে যাই। যাই মানে? যাই। কোথায় যাবি? কেন, ওনার রুমে ঘুমাতে যাব। ওইখানে কেন যাবি ঘুমাতে? এখানে ঘুমাবি তুই। কিন্তু কোনো কিন্তু না, শুয়ে পড়। মতো ভয়ে ঢোক গিল। সে মনে মনে বলছে, বিপদ থেকে বাঁচতে চাচ্ছি, আর সেই বিপদ নিজেই এসে ধরা দিচ্ছে। এতদিন ঘুমিয়েছি কিন্তু কিছু মনে হয়নি। আজকে যখন আয়নের মনের কথা জানলাম, তখন এখানে থাকতে কেমন যেন লাগছে। উফ। কি হলো, শুবি না? শুভ তো। এই বলে মৌ আয়নের থেকে যথেষ্ট দূরে রেখে শুয়ে পড়ল। এ দেখে আয়ন বলছে, আচ্ছা, আমি কি পর কেউ? না তো, কেন? তাহলে তুই এভাবে শুয়ে আছিস কেন? এমনি। এদিকে সরে আয়, না হলে দেখা গেল রাতে বিছানা থেকে পড়ে গেলি। আরে না, আমি ঠিক আছি। আসবি নাকি জোর করে আনবো? এই কথা শুনে মৌ এগিয়ে শোয় আর আয়নকে মৌকে জড়িয়ে ধরে। আয়নের এই কাজে মৌয়ের তো বুক ধুকপুক ধুকপুক করছে। তার ইচ্ছে করছে এখনই এই রুম ছেড়ে পালিয়ে যায়, কিন্তু তার সম্ভব কয়, কারণ আয়ন এমনভাবে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। একদম নড়বি না, এভাবে ঘুমা। মৌয়ের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে না চেতেও এভাবে ঘুমোলো, যদিও তার ঘুম আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। সকালের মিষ্টি রোদে আয়নের ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে যে মৌ এখনও ঘুমাচ্ছে। আয়ন মৌকে এভাবে মন ভরে দেখছে। হঠাৎ মৌয়ের ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে যে আয়ন তার দিকে তাকিয়ে আছে। ঘুম থেকে উঠেই এমন পরিস্থিতিতে পড়ে মৌয়ের বেশ আনকমফোর্টেবল ফিল করে। আয়নও মৌয়ের চেহারা দেখে বুঝতে পারে, তাই সে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে যায় আর মৌ বসে থাকে। আয়ন বের হওয়ার পর সেও যায় ফ্রেশ হতে। আয়ন অফিসের জন্য রেডি হতে থাকে আর মৌ নিচে যায়। মৌকে আয়নের রুম থেকে বের হতে দেখে আয়নের আম্মু, দাদি আর অহনা অবাক হয়ে যায়। তার মৌকে দেখে মুচকি হাসতে থাকে। মৌ এটা দেখে বেশ লজ্জা পায়। সেজন্য বলি যে, মৌ গেল কই? সকালে উঠে তোকে না পেয়ে আমি কিছুটা আন্দাজ করেছিলাম যে তুই কোথায়। এখন দেখি আন্দাজ ঠিক হয়ে গেল। মৌ সবার সাথে কথা বলছিল। এর মধ্যে আয়ন তাকে রুমে ডাকলো। আরে তাড়াতাড়ি যা, আমার নাতিটা তোকে অনেক মিস করছে দেখি। তুই নিচে আসলি বা কতক্ষণ আগে, আর ডাকাডাকি শুরু। এর মধ্যে আবার আয়ন মৌকে ডাকে। আয়নের ডাক শুনে অহনা,
দাদি আর আয়নের আম্মু মুখ টিপে হাসে। ময়ের তো আয়নের উপর সেই রাগ হচ্ছে। এভাবে ডাকার কোনো দরকার আছে? মই রুমে গিয়ে দেখলো আয়ন সোফায় বসে আছে। এভাবে ডাকার দরকার কি? এত কিসের প্রয়োজন শুনি? আয়ন কিছু না বলে সোফা থেকে উঠে গিয়ে ময়ের কাছে গিয়ে দাঁড়ায়। হঠাৎ করে সে ময়ের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে আনে। মতো এমন ঘটনায় রীতিমতো শখ। সে ভাবেনি যে আয়ন এভাবে করে তাকে ধরবে। তোকে প্রয়োজন। কিসের এত প্রয়োজন? জানিস না, স্বামী অফিসে যাওয়ার আগে বউকে তার আশেপাশে থাকতে হয়। কখন কি প্রয়োজন পড়ে এজন্য। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু আমাকে আগে ছাড়ো প্লিজ, কেমন যেন লাগছে। ঠিক আছে, ছেড়ে দিলাম। এই বলে আয়ন মৌকে ছেড়ে দিল। মৌ যেন হাঁপ ছেড়ে বাঁচল। এখন শোন, প্রতিদিন আমার অফিসে যাওয়ার আগে রুমে থাকবি, কারণ আমাকে মোবাইল, ঘড়ি, ওয়ালেট সব এগিয়ে দিবি। মারে, আমার কাজ নেই মনে হয়? এসব কিছু আশেপাশেই থাকে, নিজেই নিয়ে নাও। আমার বাসায় আরো কাজ আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো না করলে আরেকটা ইজি ওয়ে বলি। এই কথা শুনে মৌ বেশ খুশি হলো, কিন্তু আয়ন যা বলল পরক্ষণেই তার মুখের থেকে হাসি চলে গেল। তুই প্রতিদিন আমার অফিসে যাওয়ার আগে আমাকে একটা কিস করবি। এসব কি? হ্যাঁ, এটা কোনো কাজ হলো? যত সব অকাজ। মৌয়ের মুখে অকাজ কথাটা শুনে আয়ন জোর করে হেসে দিল। মৌ ভুরু উঁচু করে আয়নের দিকে তাকালো। সে বোঝার চেষ্টা করছে এমন কি কথা সে বলল যে এত হাসতে হবে। এত হাসি কি বললাম শুনি? আয়ন হাসতে হাসতে জবাব দিলে, এই তুই অকাজ বললি কেন? অকাজ বলবো না তো কি বলবো? হ্যাঁ, এটা কোনো কাজ হলো? অবশ্যই কাজ হলো, স্বামী স্ত্রীর মধ্যে এটা নর্মাল। তো বল, কোন কাজটা করবি? মৌ রেগে জবাব দিল, আচ্ছা ঠিক আছে, আমি প্রতিদিন তোমার অফিসে যাওয়ার আগে সবকিছু এগিয়ে দিব। এই তো গুড গার্ল। এইটাতে রাজি হওয়ার জন্য কত কাহিনী না করতে হলো। মৌ আস্তে আস্তে বলল, মন যাচ্ছে অফিসে যাওয়ার আগে প্রতিদিন একটা জুতো ছুঁড়ে মারি। উফ, এত অলস মানুষ কেমনে হয়? কিছু কি বললি তুই? না, আমি আর কি বলবো। এরপর মৌ আয়নকে সব প্রয়োজনীয় জিনিস এগিয়ে দেয়। আয়নের রেডি হওয়া শেষ হলে সে আর মৌ একসাথে রুম থেকে বের হয়। দাদি সিঁড়ির দিকে তাকিয়ে তাদের দুজনকে দেখছে। আল্লাহ আমার এই দুজনকে অনেক সুখ দিও। এই দুজনের উপর যেন কারো খারাপ নজর না পড়ে। আয়ন এসে খাবার খেতে বসলো। আয়নের আব্বু বাসায় নেই। উনি আজকে ভোরে একটা ডিলের জন্য শহরের বাইরে গিয়েছেন। সবাই খেতে বসেছে। অহনা হঠাৎ ভুরুকুচকে বলে উঠল, আচ্ছা কালকে রাতে এমন কি হলো যে তোদের দুজনের মধ্যে সব ঠিক হয়ে গেল? এই কথা শুনে ময়ের খাওয়া বন্ধ হয়ে গেল। কালকের কথা মনে আসতেই তার খুব লজ্জা পেল। আয়ন ময়ের বিপরীত দিকে বসে আছে। অহনার এই কথা শুনে সে ময়ের দিকে তাকিয়ে মিটমিট করে হেসে যাচ্ছে। ময়ের তো এটা দেখে চরম রাগ লাগছে। কি হলো বল, এমন কি হলো? হ্যাঁ, এসব তোর শুনতে হবে না, তোর শুনে লাভ নেই। সব কিছু যে ঠিক হয়েছে এইটুকুই জেনে রাখ শুধু। আচ্ছা অহনা, তোর আর জানতে হবে না কিভাবে ঠিক হয়েছে সব, কিন্তু আমার একটা চাওয়া আছে। কি দাদি? আমি খুব তাড়াতাড়ি বড় দাদি হতে চাই, ব্যাস। এই কথা শুনে মৌ বিষম খেলো। আর আয়ান তো শয়তানি হাসি দিচ্ছে এদিকে তাকিয়ে। চিন্তা করো না দাদি, আল্লাহ চাইলে তোমার মনের ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হবে। এটাই শুনতে চাচ্ছিলাম আমি। আমারও তো ইচ্ছে করে আমার নাতিপুতি হোক, তাদের সাথে সময় কাটাই। আমারও খুব ইচ্ছা কেউ আমাকে কিউট করে ফুপ্পি বলে ডাকবে। আহ, মনটাই ভরে যাবে। কিউট কিউট গোলু গোলু ফেস থাকবে। এগুলো শুনে মৌ বলল, শুনো, এখনই এমন কিছু হচ্ছে না বেশ। কেন কেন? কারণ আমি এখনো অনেক ছোট। আহ, মেয়ের কথা দেখো, বিয়ে হয়ে গেল আর বলে কিনা ছোট আছে। ঠিক বলছিস তুই, কয়দিন পর দেখা যাবে 2-3 বাচ্চার মা হয়ে গিয়েছে, আর বলে কিনা বাচ্চা। কি বলে 2-3 বাচ্চা? আমি তো মরেই যাব। ময়ের কথা শুনে বাকি সবাই হাসলো। আয়নের খুব রাগ লাগে। সে মুখে ধমকের সুরে বলে, আর যদি এসব মরার কথা বলেছিস তো দেখিস তোর কি করি আমি। এটা বলে আয়ন অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এমন রাগ করে কি আছে? সারাদিন মৌকে অহনা জ্বালিয়ে মেরেছে। এই কথা জিজ্ঞেস করতে করতে যে হঠাৎ করে কি এমন করলো যে মৌয়ের রাগ নেমে গেল। মৌ তো খুব চেষ্টা করেছে বিষয়টা অ্যাভয়েড করার, কারণ যদি মুখ ফসকে সে কিস করার কথাটা বলে ফেলে তখন কি হবে। রাতের বেলা মৌ বারান্দায় দাঁড়িয়ে আছে। সে খুব মনোযোগ দিয়ে চাঁদটা দেখছে। আজকে পূর্ণিমার রাত, এজন্য চাঁদটা অসম্ভব রকম সুন্দর লাগছে। কি সুন্দর করে সে চারিদিকে আলো ছড়াচ্ছে।
চাঁদের আলো গাছের পাতার উপর পড়ে রংটাই অন্যরকম দেখা যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে হয়তো গাছের এই রংটাই বেশি ভালো লাগতো, আবার মনে হচ্ছে না, যা আছে তাই ঠিক। এই চাঁদটা একদম স্বার্থহীনভাবে তার আলো ছড়াচ্ছে, কারোর কাছে তার কোনো দাবি দেওয়া নেই। মানুষের যদি এমন হতো একদম স্বার্থহীন, তাহলে হয়তো দুনিয়াটাই অন্যরকম হতো, কোনো ঝগড়া ফ্যাসাদ থাকতো না হয়তো। কিন্তু আফসোস, মানুষ এমন না, তারা খুব বেশি স্বার্থপর, খুবই বেশি। এমন কোনো মানুষ, তারা কি পৃথিবীর কাছ থেকে একটু শিক্ষা নিতে পারে না? হয়তো নিতে চায় না তারা। ময়ের ভাবনার মাঝে হঠাৎ করে আয়ন তাকে পিছন থেকে জড়িয়ে ধরল। এতে সে চমকে উঠল। আরে আমি ভয় পাচ্ছিস নাকি? না, তেমন কিছু না। কখন এলে? 10-12 মিনিট আগে এসেছি। রুমে এসে দেখলাম তুই বারান্দায়, তাই নিঃশব্দে গিয়ে ফ্রেশ হয়ে তোর কাছে এলাম। প্রকৃতির সৌন্দর্যে এমনভাবে বিভোর ছিলি যে আমি কখন আসলাম তুই খেয়ালই করিসনি। দেখো না আজকে চাঁদটা কি সুন্দর লাগছে। একদম তোর মতো। আয়নের এই কথা শুনে মৌ হালকা লজ্জা পেল। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে রুমে আসলো তারা। মৌ শুকনো কাপড় গুছিয়ে রাখছে আর আয়ন মোবাইল ঘাঁটছে। হঠাৎ করে তার আজকে সকালের ঘটনা মনে পড়ে গেল। সে মৌকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তো বল, আমাদের বেবি কবে আসছে? আয়নের এই কথা শুনে মৌয়ের কাজ থেমে গেল। অসম্ভব লজ্জা লাগছে তার। দাদির মুখে বাচ্চার কথা শুনে খুব একটা লজ্জা লাগেনি, কিন্তু আয়নের মুখে এই কথা শুনে তার মনে হচ্ছে লজ্জায় এই রুম থেকে বের হতে পারলে বাঁচে। সে কিছুক্ষণ চুপ থাকে, এর মধ্যে আবার আয়ন বলে ওঠে, কি হলো বল। কি বলবো? হ্যাঁ, এসব কি আমার হাতে নাকি? আল্লাহ যেদিন চাইবে সেদিন হবে। এরপর আয়নকে আবার মৌকে পিছন থেকে জড়িয়ে ধরে। কিছু তোর হাতে, কিছু আল্লাহর হাতে। এই বলে আয়ন ময়ের ঘাড়ে মুখ গুজে দেয়। আয়নের ছোঁয়ায় সে কেঁপে ওঠে। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলে, আমি এসবের জন্য এখনই রেডি না। ঠিক আছে, তোর ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করব না। আয়ন মৌকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলে, আমাদের মাঝে যে সব ঠিক হয়ে গিয়েছে এতে আল্লাহর হাজার হাজার শুকরিয়া জানাই। বুঝতে পারছি যে তোর কিছু টাইমের দরকার। ঠিক আছে, তুই টাইম নে, আমার কোনো সমস্যা নেই। মৌ কৃতজ্ঞতাপূর্ণ একটা হাসি দেয়। সে ভেবেছিল যে আয়ন জোর করবে, কিন্তু আয়ন তা করেনি, বরং তাকে বোঝার চেষ্টা করেছে। আয়নের এই কাজে তার মনে আয়নের জন্য মনে হয় আরও বেশি ভালোবাসা বেড়ে গেল। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, করো। তুই কি আমাকে ভালোবাসিস না? এই কথা শুনে মৌ কি জবাব দিবে বুঝতে পারছে না। কি করে তাকে বলবে যে তার এই জীবন সঙ্গিনী তার চেয়েও বেশি ভালোবাসে, মন উজাড় করে ভালোবাসে। কিন্তু আবার বলতেও কেমন যেন লজ্জা লাগে। মনে হচ্ছে আগের চেয়ে তার লজ্জা আরও বেড়ে গিয়েছে, অনেক বেশি। বলবো তো, বললাম একদিন। জানি তো একদিন বলবি, কিন্তু সেই একদিন কবে আসবে? আসবে সবুরে মামা মিলে, তাই সবুর করো। যে কোনো একদিন হুট করেই বলে দিতে পারি। তুই জানিস না তোর মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য আমার মন ছটফট করছে। আরে শুধু এই একটা শব্দ শোনার জন্য এত উৎসুক? বলবো তো একদিন। কবে বলবি? হ্যাঁ, আমি মরে গেলে তারপর? আয়নের এই কথা শুনে ময়ের চরম রাগ উঠে গেল। এসব বলো কি? হ্যাঁ, মুখে কি লাগাম লাগানো যায় না? কেন, সকালেও তো তুই এই কথা বলছিস। উফ, সেটা আমি মজা করে বলেছিলাম। তো আমিও মজা করলাম। মৌ করুণ চোখে আয়নের দিকে তাকিয়ে বলল, এমন মজা আর করবো না প্লিজ। ঠিক আছে, আর করবো না, তুইও এমন করবি না। বলে মৌ একটা মুচকি হাসি দিল। তার এই হাসিতে যেন আয়ন হাজারবার ঘায়েল হয়। এর মধ্যে আবার দাদি মৌকে ডাক দিল। আয়ন ভেবেছিল মৌয়ের সাথে আরও কিছু সময় কাটাবে, কিন্তু দাদির এই ডাকটা আয়নের মন ক্ষুণ্ণ করে দিল। সে ঠোঁট বাঁকিয়ে বলল, যা তুই, না হলে ডেকে ডেকে হয়রান হয়ে যাবে দাদি। মৌ কিছু না বলে দরজার দিকে পা বাড়ালো। যাওয়ার পথে সে হঠাৎ থেমে গিয়ে আয়নের দিকে চেয়ে বলল, শালাঙ্গে। কি বললি তুই? বলেছি কিছু একটা, পারলে বুঝে নিও। কি যে বললি, বুঝবো কিভাবে? আবার দাদি ডাকে। দাদির ডাক শুনে মৌ আর কিছু না বলে চলে যায়। আর আয়ন গভীর চিন্তায় ডুবে যায় যে মৌ যে এইমাত্র কি বলে গেল। অহনা সোফায় বসে আছে, রীতিমতো ঘামছে সে, কারণ এমন সিচুয়েশনে এর আগে কখনো পড়েনি সে। অহনাকে দেখতে ফাহাদ তার আব্বু আম্মু এসেছে। ফাহাদ দেখতে বেশ হ্যান্ডসাম, গায়ের রং অহনার মতোই ফর্সা, চোখের রং হালকা খয়েরি। ফর্সা রঙের মুখের এ রঙের চোখটাই যেন বেশি ভালো লাগে। ফাহাদ তো অহনাকে আসার পর থেকে দেখে যাচ্ছে,
এদিকে ফাহাদের আম্মু অহনাকে কিছু প্রশ্ন করলো। অহনা ভয়ে ভয়ে জবাব দিল। সে এখনো পর্যন্ত মাথা উঁচু করেনি। এদিকে আয়নার মৌ দাঁড়িয়ে দাঁড়িয়ে অহনা আর ফাহাদকে দেখছে। তারা দুজন ফিসফিসিয়ে বলছে, ফাহাদ ভাইয়াকে দেখেছো? সে কখন থেকে আমাদের অহনের দিকে তাকিয়ে আছে। দেখলাম তো, আমি হলেও তোর দিকে এমনভাবে তাকিয়ে থাকতাম। আয়নার এই কথা শুনে মৌ হালকা করে একটা কাশি দিল। কত তাকিয়ে থাকতে তা জানা আছে। তুমি তো তোমার মনাকে নিয়েই পড়ে থাকতে। এখানে মনা কোথা থেকে আসলো? আর কখনো মনার নাম নিবে না। আচ্ছা ঠিক আছে। গুড গার্ল। জানিস আমার ইচ্ছা করছে তোকে আবার বিয়ে করি, একদম ধুমধাম করে। এর মধ্যে আয়নের দাদি ডাকলো আয়নকে। তিনি আয়নকে রুমে এনে বললেন, শোন, ফাহাদের পরিবার চাচ্ছে যে এই বিয়েটা হোক। অহনাকে তাদের অনেক পছন্দ হয়েছে। ওনারা চাচ্ছে আজকে অহনাকে আংটি পরিয়ে রাখবে। এরপর আয়ন তার আপুকে ফোন দিয়ে এই বিষয়ে পরামর্শ নেয়। আয়ন ফোন রেখে দাদিকে বলে, আব্বু বলছে ফাহাদের ফ্যামিলি অনেক ভালো, বিয়েটা হয়ে গেলেই বরং ভালো, কারণ চেনা পরিচিত মানুষেরা। ঠিক আছে, তোর আব্বু যা বলে তাই করি। এই কথা শেষে আয়ন আর দাদি রুম থেকে বের হয়ে আসে। আমাদের কোনো সমস্যা নেই এই বিয়েতে। আপনারা আজকে অহনাকে আংটি পরিয়ে রাখতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার তো ইচ্ছে যত তাড়াতাড়ি অহনাকে আমাদের বাড়ির বউ করে নিতে পারি ততই ভালো। আপনাদের ফাহাদকে জিজ্ঞাসা করার কিছু আছে? না না, আমাদের ফাহাদকে অনেক ভালো লেগেছে। এমন ছেলে কি এখন খুঁজে পাওয়া যায় নাকি? এরপর ফাহাদের আম্মু বসা থেকে উঠে অহনার কাছে গিয়ে বসে। তিনি অহনার থুতনি ধরে মুখটা উঁচু করে। আপনাদের মেয়ে তো কোটিতে একটা। কে না চাইবে এমন মেয়েকে নিজের বাড়ির বউ করতে? এই বলে তিনি নিজের ব্যাগ থেকে একটা আংটি বের করে অহনার হাতে পরিয়ে দিলেন। যেহেতু অহনার আঙ্গুলের মাপ ছাড়া আংটি পরানো হয়েছে, তাই একটু টাইট হয়ে গিয়েছে। বাবা, আমাদের বাড়ির বউয়ের হাতে আংটিটা অনেক শোভা পাচ্ছে, কিন্তু আংটিটা ছোট হয়ে গিয়েছে। সমস্যা নেই, আমরা আজকেই তোমার হাতের মাপ নিয়ে আংটি অর্ডার করে আসবো। আংটি পরানো শেষে দাদি মৌকে বলল সবার জন্য মিষ্টি নিয়ে আসতে। সে বুঝতে পারছে অহনা এসবে একদম কিংকর্তব্যে বিমূঢ় হয়ে পড়েছে। কিছু রিয়াক্ট করবে নাকি কিছু বলবে বুঝতে পারছে না সে। শুধু বুঝতে পারছে যে অহনা অনেক কষ্ট পেয়েছে তাদের এমন হুটহাট ডিসিশনে। এদিকে অহনার অবস্থা করুণ। সে ভাবতেই পারেনি প্রথমবার দেখতে এসে তার বিয়ে ঠিক হয়ে যাবে। এখন প্রচুর কান্না পাচ্ছে তার, কিন্তু কান্না করতে পারছে না। ফাদের আম্মু আয়নের আম্মুর উদ্দেশ্যে বলল, ভাবি যদি কিছু মনে না করেন তাহলে আমার মনে হয় ফাহাদ আর অহনা আলাদা একটু কথা বলো। আয়নের আম্মু চিন্তায় পড়ে গেলেন। উনি ভাবছেন এভাবে কথা বলতে দেওয়া কি ঠিক হবে। কিছুক্ষণ পর উনি জবাব দিলেন, ঠিক আছে ভাবি, ওরা দুজন কথা বলুক। অহনা আম্মুর এই কথা শুনে শুধু হতবাক হয়ে রইল। সে করুণ দৃষ্টিতে তার আম্মুর দিকে তাকালো। সে চাচ্ছিল যে তার আম্মু এতে না বলুক, কিন্তু এমন কিছুই হলো না। এর মধ্যে মৌ চলে আসলো। তাকে দায়িত্ব দেওয়া হলো অহনা আর ফাহাদকে ছাদ পর্যন্ত পৌঁছে দেওয়া। সে অহনা আর ফাহাদকে ছাদে দিয়ে নিচে চলে আসলো, কিন্তু নিচে এসে সে স্থির থাকতে পারল না। খুব টেনশন হচ্ছে তার। কি বলবে অহনা, কি করবে ফাহাদের সাথে? আবার খারাপ ব্যবহার করবে না তো? এমন হাজারো চিন্তা তার মাথায় উকি দিচ্ছে। আয়নের সাথে যে কথা বলে একটু হালকা হবে তারও উপায় নেই, কারণ আয়ন আম্মু দাদি আর ফাহাদের পরিবার বিয়ের ব্যাপারে কথা বলছে। এদিকে অহনার অবস্থা তো যায়। সোফায় সবার সামনে বসে কি কম অস্বস্তি ফিল করছিল যে এখন আবার এভাবে একা কথা বলতে পাঠালো তাকে? ফাহাদ মনে হয় অহনার সিচুয়েশনটা কিছুটা আন্দাজ করতে পারছে। সে বলল, আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? রিল্যাক্স হও। এই কথা শুনে অহনার মুহূর্তে ভয় দূর হয়ে রাগ এসে যায়। সে মনে মনে বলছে, বাবা, প্রথম কথাতেই তুমি, তারপর আবার বলে রিল্যাক্স হও। আমার জায়গা থাকলে বুঝতি রিল্যাক্স কিভাবে হতে হয়। অসহ্য। অহনার ভাবনার মাঝে ফাহাদ বলল, তুমি কি কিছু ভাবছো? অহনা নিজেকে স্বাভাবিক রেখে বলল, না না, তেমন কিছু না। আচ্ছা, তুমি তো আমাকে এখনো দেখোনি, তাই না? দেখবেই বা কি করে? মাথাটা একটু উঁচু করলে তো। ফাহাদের এই কথা শুনে অহনার কিছুটা রাগ লাগলো। সে বিরক্তি নিয়ে মাথা তুলল তার সামনের মানুষটাকে দেখার জন্য, কিন্তু ফাহাদকে দেখে তার সব রাগ চলে গেল। কারণ ফাহাদকে দেখতে একদম কিউট ইনোসেন্ট একটা বাচ্চার মতো লাগছে। অহনা তো ফাহাদকে দেখে ক্র্যাশ খেলো। সে ফাহাদের দিকে হা করে তাকিয়ে আছে। অহনার এভাবে তাকানো দেখে
ফাহাদ মুচকি হেসে দিল। সে বলল, তুমি সোহনা পছন্দ হয়েছে আমাকে? আমার কিন্তু তোমাকে খুব পছন্দ হয়েছে। ফাহাদের এই কথায় অহনা কিছুটা লজ্জা পেল, কিন্তু সে বলল না। তো আমি কি ধরে নিব আমাকে তোমার ভালো লেগেছে? কারণ চুপ থাকাটাই সম্মতির লক্ষণ। ফাহাদের এই কথা শুনে অহনা মুখ ফিরে একটা হাসি দিল। আচ্ছা, আমাদের এখন যাওয়া উচিত না? কিছু জানবে আমার ব্যাপারে? না না থাক, চলুন নিচে যাই। এরপর তারা দুজন ছাদের থেকে নিচে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে নামছে। ফাহাদ হঠাৎ বলে উঠল, এখনো কি তোমার আগের মতো ভয় লাগছে? ফাহাদের এই কথাটা অহনাকে অনেক ভাবালো, কারণ আজব হলেও সত্য যে ফাহাদের সাথে কিছুটা কথা বলার পর তার একদম ভয় গায়েব হয়ে গিয়েছে। এ কি করে সম্ভব? এই মানুষটার মধ্যে কি আলাদা কিছু আছে? ফাহাদ আবার বলল, কি হলো? আমার জবাবটা পেলাম না তো। অহনা ভাবনার জগৎ থেকে ফিরে বলল, না, আর আগের মতো ভয় লাগছে না। অহনার এই জবাবে ফাহাদ বেশ খুশি হলো। তাদের নিচে নামা দেখে মৌ তাদের দিকে এগিয়ে গেল। সে অহনাকে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলো, সব ঠিকঠাক? অহনা চোখের ইশারায় বলল যে সব ঠিক। এটা বুঝতে পেরে ময়ের বেশ শান্তি পেল। অহনা আর ফাহাদের বিয়ের তারিখ ঠিক হলো 2 সপ্তাহ পর। ফাহাদ আর তার পরিবার বিদায় নিয়ে চলে গেল। রাতে মৌ অহনার রুমে এসে বসলো কথা বলার জন্য। তার মনে এই জানার জন্য আঁকুপাকু করছে যে অহনা বিয়ের তারিখ ঠিক হয়ে যাওয়া নিয়ে কিছু বলো না কেন। অহনা বসে বসে ফোন টিপছে আর মৌকে পর্যবেক্ষণ করছে, কারণ মৌ রুমে আসার পর থেকে চুপ করে আছে, কোনো কথাই বলছে না। কি ব্যাপার দোস্ত, তুই চুপ কেন? মৌ যেন অহনার একটা কথা শোনার জন্য এতক্ষণ বসেছিল। মনে হচ্ছে তার মুখের থেকে এখন ঝড়ের গতিতে কথা বের হবে। আমার ঠিকই কিছুই লুকাবি না, বুঝেছিস? আমাকে সব বলে যে ছাদে কি এমন কথা হলো যে ফাহাদ ভাইয়ের সাথে বিয়েতে আর তুই মানাই করলি না। কাকে তো খুব কান্নাকাটি করছিলি বিয়ে করবি না বলে। অহনা কিছুক্ষণ চুপ থেকে ভাব নিয়ে বলল, আমার মন আমার ইচ্ছা। এই কথা শুনে ময়ের রাগ উঠে গেল। সে অহনার মাথায় হালকা চাটি মেরে বলল, আমাকে বলবি না তুই? কথা কি আমার স্টাইলে বের করবো নাকি নিজ থেকেই বলবি? আচ্ছা রে, বলছি। অহনা মৌকে সব বলে। জানিস মৌ, আমার কেন যেন মনে হচ্ছে ফাহাদ অনেক ভালো। ওনার সাথে থেকে আমি একটুও আনকমফোর্টেবল ফিল করিনি। ছাদে ওনার সাথে কিছু কথা বলার পরই আমার মনে থেকে ভয় চলে যায়, জানি না কেন। কিন্তু আমার মনে হচ্ছে ওনার থেকে ভালো লাইফ পার্টনার হয়তো পাবো না আমি। আমারও তাই মনে হচ্ছে। তোর ভাইয়ারও ফাহাদ আর তার পরিবারকে অনেক ভালো রেখেছে। এভাবে করে রাত 12টা পর্যন্ত তারা গল্প করে। এর মধ্যে আবার দুজন বিয়ের অনুষ্ঠান বেশ কিছু প্ল্যানিংও করে ফেলে। গল্প শেষে মৌ রুমে এসে দেখে আয়ন ঘুমিয়ে পড়েছে। সে চুপি চুপি গিয়ে আয়নের পাশে শুয়ে পড়ল, যাতে আয়ন টের না পায়। সকালে আয়ন তাড়াতাড়ি করে অফিসের জন্য বেরিয়ে পড়ল, কারণ আজকে অফিসে অনেক কাজ। আবার আজকে আয়নের আব্বু কাজের থেকে চলে আসবে। রাতে সবাই একসাথে খেতে বসেছে। হঠাৎ দাদি আয়নের আব্বুর উদ্দেশ্যে বলল, শোন আশরাফ, আমার মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি চিন্তা আম্মা? ভাবছি যে অহনের বিয়ের সাথে আয়ান আর মৌয়ের বিয়ের অনুষ্ঠান করলে কেমন হয়। দাদির এ কথাই সবার খাওয়া বন্ধ হয়ে যায়। আয়নের আব্বু কিছুক্ষণ ভেবে বলে যে, আম্মা, আমারও মনে হয় আয়ান আর মৌয়ের বিয়ের অনুষ্ঠানটা করে ফেলি। কারণ ওদের বিয়ে যেমন পরিস্থিতিতে হয়েছিল, আমাদের অনেক আত্মীয় ওদের বিয়ের ব্যাপারে জানে না। আহনার বিয়েতে যেহেতু সবাই আসবে, তাই একেবারে অনুষ্ঠান করে ফেললেই ভালো হবে। এই কথা শুনে সবাই অনেক খুশি হয়। আর আয়ন তার যেন খুশির সীমানা নেই। তার তো মন বলছিল ধুমধাম করে আবার মৌকে বিয়ে করতে, একদম মন থেকে। মনে মনে সে দাদি আর আব্বুকে হাজারবার ধন্যবাদ দিল। আর অহনারও সেই খুশি লাগছে, কারণ তার অনেক আগে থেকে একটা সুপ্ত ইচ্ছা ছিল যে তার আর মৌ এর বিয়ের সব অনুষ্ঠান একসাথে হবে। আজ যে এভাবে তার ইচ্ছাটা পূর্ণ হবে সে ভাবতেই পারেনি। ময়েরও বেশ ভালো লাগছে, কারণ সব মেয়েদের মতো তারও ইচ্ছে ছিল যে তার বিয়েরও অনুষ্ঠান হবে, বউ ভাত হবে, সে অনেক সুন্দর করে সাজবে। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে এখন অবশ্য সব ঠিক আছে। খাওয়া দাওয়া শেষে মৌ তার রুমে না গিয়ে অহনার রুমে যায়। অবশ্য একটাই, 2 বান্ধবী মিলে এই প্ল্যানিং করবে যে হলুদ বিয়ে, বউ ভাত, কেমন কালার কেমন ডিজাইনের ড্রেস পরবে। তাদের ইচ্ছে যে দুজন একই ধরনের ড্রেস আপ করবে। এদিকে আয়ন বেচারা রুমে এসে বসে আছে। সে ময়ের জন্য ওয়েট করছে, কারণ অনেক কথা আছে ময়ের সাথে।
সে মনে মনে হানিমুনের প্ল্যানিং পর্যন্ত করে ফেলেছে। এখন শুধু মৌকে বলার পালা, কিন্তু মৌয়ের আসার কোনো নামই নেই। ওয়েট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ছে তা নিজেও বোঝেনি। সকালে পাখির কিচিমিচির আওয়াজে আয়নের ঘুম ভাঙে। ঘুম ঘুম চোখে সে পাশে হাত দিয়ে দেখে যে মৌ নেই, থাকবেই বা কী করে। কালকে রাতে অহনা আর মৌ গল্প করতে করতে একসাথেই ঘুমিয়ে পড়েছে। মৌকে পাশে না পেয়ে আয়নের একটু রাগ হলো বটে। সে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বিকালে আয়ন অফিস থেকে ফিরে এসে দেখলো মৌ ব্যাগ গোছাচ্ছে। সে এতে বেশ অবাক হয়ে যায়, কারণ তার জানা মতে এখন কোথাও যাওয়ার কথা না। তাহলে মৌ ব্যাগ কেন গোছাচ্ছে? আয়ন নিজের কৌতূহল নিয়ে মৌকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমরা কি কোথাও যাচ্ছি? যাচ্ছি তো, কিন্তু আমরা না, শুধু আমি যাচ্ছি। এই কথা শুনে আয়নের বুক ধক করে উঠল, কারণ মৌকে ছাড়া থাকা তার জন্য বেশ কষ্টকর। কি আবল তাবল বলছিস তুই? কোথায় যাবি একা একা তুই? আমি বাসায় যাব, কিন্তু একা না, ভাইয়া নিতে আসবে। কিন্তু এভাবে হঠাৎ করে তোর বাসায় খেতে হবে কেন? আর কিছুদিন পরেই তো আমাদের বিয়ে, এরপর না হয় একসাথেই যাবো নে। বিয়ে বলেই তো যাচ্ছি। মানে? মৌ জবাব দিতে যাবে, কিন্তু তার আগেই অহনা এসে দরজায় নক করে। মৌ, তাড়াতাড়ি আয়, মাহাতো ভাইয়া চলে এসেছি তোকে নিতে। তুই যা, আমি আসছি। আয়না যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এভাবে হুটহাট করে সব হারিয়ে যাচ্ছে কেন, সে বোঝার টাইমটুকু পাচ্ছে না। মৌ আয়নকে বলে, আরে তুমি চুপচাপ এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি আমাকে এগিয়ে দিয়ে আসবে? কি হচ্ছে এসব বউ? আমাকে একটু বলতো, কিছুই বুঝছি না। তুমি ব্যাগটা নিয়ে আসো তো নিচে, সেখানেই সব জানতে পারবে। আয়নার কোনো উপায় না পেয়ে মৌয়ের সাথে ব্যাগ নিয়ে নিচে নেমে দেখে মাহতাব আর তার আব্বু কি যেন কথা বলছে। মৌকে নামতে দেখে মাহতাব এগিয়ে আসলো, তারপর তাকে জড়িয়ে ধরলো। কতদিন পর দেখলাম আমার বোনটাকে, দেখেই মনটা জুড়িয়ে গেল। তাড়াতাড়ি বাসায় চল, আব্বু আম্মু ওয়েট করছে তোর জন্য। এসব দেখে আয়না চুপ থাকতে পারল না। সে বলল, এখানে হচ্ছেটা কি? আমাকে কি কেউ দয়া করে বলবে? আয়নার এই কথা শুনে অহনা বলে, কি আর হবে, বউ নিজের বাবার বাড়ি যাচ্ছে, সেখান থেকেই তুই ওকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসবি, একদম সব রীতি মেনে। মূল কথা, তোদের শুধু যে বিয়ের অনুষ্ঠান হবে তা না, তোদের আবার নতুন করে বিয়ে হবে, এটারও বেশি মজা হবে। অহনার এই কথা শুনে আয়নার তো রাগ মাথায় উঠে গেল। সে বিড়বিড় করে বলছে, মজা না সাজা আমার জন্য? কিছু কি ভাবলি ভাইয়া? এসব উল্টাপাল্টা আইডিয়াটা কার ছিল? কার আর হবে, আমাদের প্রিয় দাদির। এই কথা শুনে আয়ন অসহায় দৃষ্টিতে দাদির দিকে তাকালো। আর দাদি তো আয়নকে দেখে মিটিমিটি করে হেসে যাচ্ছে। শুধু দাদি না, বাকি সবাই আয়নের এই অবস্থায় হেসে যাচ্ছে। কিছুক্ষণ পর মাহতাব বলল, মৌ চল তাড়াতাড়ি, আম্মু আমাকে অলরেডি দুবার ফোন দিয়েছে এ জানার জন্য যে আমরা কি বের হয়েছি নাকি। মৌ আয়না থেকে দৃষ্টি ফিরিয়ে বলল, চলো ভাইয়া। এরপর মাহতাব মৌয়ের ব্যাগ নিয়ে হাঁটা ধরল। পিছে পিছে মৌ আসছে। তারও বেশ খারাপ লাগছে আয়নকে ছেড়ে যেতে, কিন্তু সবার জোর জবরদস্তিতে তাকে যেতেই হলো। সবাই দরজার কাছে এসে মৌকে বিদায় দিচ্ছে। আয়নের তো মনে হচ্ছে কেউ তার কলিজাকে তার কাছ থেকে আলাদা করে দিচ্ছে। আয়নের অবস্থা দেখে অহনা দাদির উদ্দেশ্যে জোরে জোরে বলল, দাদি গো দাদি, তুমি কিভাবে পারলে দুইটা কিউট সুইট লাভ বার্ডসকে আলাদা করতে? এদের দুজনকে দেখে তো আমার একটা গানে মনে আসছে, পারদেসি পারদেসি জানা নেহি মুঝে ছোড় কে। গানটা বলে অহনা সহ বাকি সবাই হেসে ওঠে, শুধু আয়ন বাদে। সে রাগী দৃষ্টিতে অহনার দিকে তাকায়। আয়নার কিছু না বলে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। খুব রাগ লাগছে তার, খুব। এখন মনে হচ্ছে সব কিছু ভাঙতে পারলে তার ভালো লাগতো। মৌ, তুই তো আমাকে একবার বলতি, তুইও বললি না। তোকে ছাড়া থাকতে যে আমার কতটা খারাপ লাগে তা বোঝাবো কি করে তোকে? আমার মনে হচ্ছে এখন তোকে ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আর কিছু না ভেবে সোজা ওয়াশরুমে গেল শাওয়ার নিতে। কিছুক্ষণ পানির নিচে থাকলে যে তার রাগ কিছুটা কমবে এটা জানে সে। প্রায় 10 মিনিট পর সে ওয়াশরুম থেকে বের হয়ে খাটে বসে। একা তার একটুও ভালো লাগছে না। কিছুক্ষণ পর তার দরজায় নক পড়ে। সে উঠে গিয়ে দরজা খুলে দেখে যে দাদি আর আম্মু দাঁড়িয়ে আছে। ওনাদের দেখে আয়নার কিছু না বলে আবার খাটের উপর বসে। দাদি গিয়ে আয়নার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার উপর অনেক রাগ করেছিস তাই না? এই কথা শুনে আয়ন কিছু বলল না। দাদি আবারও বলল,
জানিস, আমার না খুব ইচ্ছা আমার নাতির প্রেম করা দেখবো আমি। দাদির এই কথা শুনে আয়ন বেশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারছে না যে দাদি হুট করে এমন সব আজগুবি কথা কেন বলবে। সে জিজ্ঞাসু দৃষ্টিতে দাদির দিকে তাকায়। দাদি আয়নের দিকে যে আবার বলেন, দেখ, তোদের বিয়ের এখনো 2 সপ্তাহের কিছু কম দিন বাকি। তুই কিন্তু চাইলেই এই কয়দিনটা একদম নিজের মনের মতো কাটাতে পারিস। দাদি এসব কি বলছো তুমি? আমার মোকে ছাড়া একদম ভালো লাগছে না, তুমি আমাকে মন মতো সময় কাটাতে বলছো? এর মধ্যে আবার অহনা এসে যোগ দিল। সে আয়নকে বলল, আরে ভাইয়া, দাদি সেটা বলেনি। দাদি বলেছে তুই চাইলেই কিন্তু এই কয়দিন মোয়ের সাথে প্রেম করতে পারিস, যাকে বলে বিয়ের আগে প্রেম। বলে অহনা, দাদি আর আম্মু মিলে হাসতে থাকে। আয়ন তো এসব শুনে অবাক হয়ে যায়। সে বলে, মানে তোমরা বলছো আমি মৌয়ের সাথে প্রেম করব? আম্মু বলল, তা নয় তো কি, তোর ইচ্ছা মতন প্রেম করবে, কেউ কিছু বলবে না। আর দেখ, তুই তো কত ভাগ্যবান, তোর ফ্যামিলি তোকে ঠেলছে প্রেম করার জন্য। এমন ফ্যামিলি কয়েকজনের হয় বলতো? ভাইয়া, আম্মু একদম ঠিক বলেছে। জানিস, মৌ একদিন বলেছিল ওর খুব ইচ্ছা বরের সাথে প্রেম করবে, একদম ফিল্মের মতো প্রেম করবে। আর ময়ের ইচ্ছা পূরণ করার এটা খুব সুন্দর একটা ওয়ে। তুই একদম ফিল্মের হিরোদের মতো ময়ের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করবি, সারা রাত ফোনে কথা বলবি। চিন্তা করছিস একবার এসব? আয়ন কি বলবে বুঝতে পারছে না। এরা যে এমন করে কথা বলবে, এসব সব প্ল্যানিং করবে, তা ধারণাও করতে পারেনি সে। আম্মু বলো, দেখ আয়ান, তুই এখন যে প্রেম করবি তাতে কিন্তু কোনো অপবিত্রতা থাকবে না, আর অবৈধতাও কিছু হবে না, কারণ তোরা আগে থেকে স্বামী স্ত্রী। অনেকের ইচ্ছে থাকে যে বিয়ের আগে প্রেম করবে, ময়েরও অবশ্য ইচ্ছা বিয়ের পর প্রেম করবে। এভাবে কিন্তু ময়ের ইচ্ছাও পূরণ হচ্ছে। এবার ভেবে দেখিস সব। আয়ান খুশি হয়ে বলো, এতে ভাবার কি আছে? আমার ফ্যামিলি এর মহিলা দল যে এত ভালো তা কি আমি জানতাম নাকি? আর মৌয়ের এই ইচ্ছাও অবশ্যই পূরণ করব। অ্যান্ড থ্যাঙ্কস টু মাই সুইট দাদি, আমাকে নিয়ে যে তুমি এত ভাবো তা কি জানতাম আমি? দাদি বেশ ভাব নিয়ে বলো, হয়েছে হয়েছে, আর এত পাম দিতে হবে না। আমার নাতি না তুই, এতটুকু তো খেয়াল রাখতেই হয়। যা ভাইয়া, জিলে আপনি জিন্দেগি। বলে অহনা খিলখিল করে হেসে দেয়। কিন্তু তার মনটা একটু খারাপও বটে। তারও বেশ ইচ্ছে হচ্ছে আয়নার মৌ এর মতো এভাবে প্রেম করতে, কিন্তু তা হওয়া পসিবল না, হওয়া উচিত না। ফাদ এ পর্যন্ত তাকে ফোন দেয়নি, নাম্বারই কালেক্ট করেছে নাকি কে জানে। আয়নের সাথে সবে কিছুক্ষণ কথা বলে চলে যায়, আর আয়ন শুয়ে রেস্ট নেয়। তার মনটা এখন অনেক খুশি। ঘণ্টাখানেক আগেও যে সে এত রাগ করেছিল, এখন একটু রাগ নেই তার। আর এদিকে মৌ বাসে এসে তার আব্বু আম্মু ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ ধরে গল্প করে। তারপর রাতের খাবার খেয়ে রুমে আসে সে। কিন্তু রুমে আসার পর তার মনটা খারাপ হয়ে যায় আবার। আয়নের কথা তার খুব মনে পড়ছে, ইচ্ছে করছে তাকে দেখতে, কিন্তু সে তো আর জানে না আয়নার বাকি সবার প্ল্যানিং। আয়নার সাথে কাটানো কিছু মুহূর্তের কথা চিন্তা করতে করতে কখন যে চোখে ঘুম জড়িয়ে যায় সে টেরই পায়নি। ঘুম ভাঙে ফোনের আওয়াজে। এই মুহূর্তে তার ইচ্ছে করছে না ফোনটা ধরতে। এই মুহূর্তে তার ইচ্ছে করছে ফোনটা বাড়িতে ভেঙে ফেলতে। মুখ ঘুমু ঘুমু চোখে সামনে থাকা দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11:30 বাজে। সে বিরক্তি নিয়ে বলল, ও ফ্রি অসময়ে ফোন দিয়েছে, ঘুমটাই নষ্ট করে দিল, ধুর। এরপর মৌ ফোন হাতে নিয়ে দেখে আয়ন ফোন দিয়েছে। মুহূর্তে তার ঘুম উদাও হয়ে যায়। সে তাড়াতাড়ি ফোন রিসিভ করে, কিন্তু কোনো কথা বলছে না। ফোনের ওপাশ থেকে কোনো আওয়াজ না পেয়ে আয়নই কথা শুরু করলো, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? আয়নের এই কথা শুনে মৌ কিছু বলে না, শুধু চুপচাপ শুনে। কি হলো, কথা বলছিস না কেন? মৌ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি আমার কাছে ভুলার মতো কেউ না, আমার মনের মধ্যে সবসময় তুমিই আছো আর তুমিই থাকবে। তো আমাকে একবারও ফোন দিসনি কেন? আমার বাসায় আসার পর থেকেই ভালো লাগছিল না, কোনো কাজে খুব কান্না পাচ্ছিল। তোমার সাথে কথা বলার সময় যদি আমার কান্না চলে আসে তাই আমি ফোন দিইনি। আচ্ছা শোন না, তোকে না খুব দেখতে ইচ্ছা করছে, কয়েক ঘন্টা হলো গিয়েছিস, কিন্তু মনে হচ্ছে কতটা বছর দেখা করিনি আমরা। আমি তাহলে ভিডিও কল দিই? ভিডিও কল কেন, আমার তোকে সরাসরি দেখতে ইচ্ছা করছে। এখন এত রাতে সরাসরি কিভাবে দেখা সম্ভব? চাইলে অনেক কিছুই সম্ভব, তুই আর কোনো কথা না বলে তোর রুমের বারান্দায় আয়। আয়নের এই কথা শুনে মৌ কিছুটা আন্দাজ করতে পেরেছিল যে আসলে আয়ন এখন কোথায়। সে বারান্দায় গিয়ে তাই দেখলো যা সে আন্দাজ করেছিল। আয়ন নিচে দাঁড়িয়ে আছে,
মৌরা ভাড়া বাসায় থাকে, যে বাড়িটাই থাকে তারা তার 3 তলা, আর তারা টপ ফ্লোরে মানে 3 তলাতেই থাকে। আয়ন তাদের বাসার সামনে যে খালি জায়গাটা আছে সেখানে দাঁড়িয়ে মৌয়ের জন্য ওয়েট করছিল। মৌ বারান্দায় যাওয়ার পর আয়ন যেন তার প্রাণ ফিরে পেল মৌকে দেখে। মৌয়েরও খুব ভালো লাগছে আয়নকে দেখে। দুজন দুজনাকে দেখে দেখেই প্রায় 5 মিনিট পার করলো। মনে হচ্ছে তোকে কতদিন দেখি না। মৌ এর জবাবে কিছু বলেনি, শুধু মুচকি হাসি দিয়েছে। রাস্তার বড় বড় সোডিয়াম বাতিতে মৌয়ের চেহারা মনে হচ্ছে আরও সুন্দর দেখাচ্ছে আয়নের কাছে। মৌদের বাসা রাস্তার সাথে হয়, তাদের রুমগুলোতে ওসব আলো পড়ে। ফলস্বরূপ মৌ যে রুমে থাকে সে রুমেও আফসা আলো এসে পড়েছে। এখনও দুজন চুপ হয়ে আছে। তাদের এই চুপচাপ মুহূর্তটার সাক্ষী হচ্ছে রাতের আকাশ, আশেপাশের জোনাকি পোকাগুলো। ঝিঝি পোকাগুলোর শব্দে এই মুহূর্তটা সম্পূর্ণ নীরব হয়নি। তারা তাদের মতো ডেকে চলেছে, আর নিস্তব্ধ এই রাতটাকে তারা নিজেদের আওয়াজে মাতিয়ে রাখছে। কিছুক্ষণ পর মৌ হেসে বলল, আমার নিজেকে কোনো উপন্যাসের চরিত্র মনে হচ্ছে, মানে নিজেকে একজন প্রেমিকা মনে হচ্ছে।